এই গল্পটি শুরু হয় ভবিষ্যতের সময়ে, যা কয়েক হাজার বছর পরে, যখন পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে 60 মিনিট ওয়ার নামে একটি ভয়ানক যুদ্ধ হয়। এই যুদ্ধে মানুষ পৃথিবীকে প্রায় ধ্বংস করে দেয়। যুদ্ধের পর যারা বেঁচে থাকে তারা মিলে নতুন শহর তৈরি করে, যেগুলো টায়ারের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। কিন্তু কিছু সময় পর বড় শহরগুলো ছোট শহর এবং গ্রামের ওপর আক্রমণ করতে শুরু করে। তারা ছোট শহরগুলোর মানুষদের হারিয়ে তাদের দাস বানিয়ে নেয়। কিন্তু এশিয়ায় কিছু শহরের একটি গ্রুপ ছিল যারা পরস্পর সমঝোতা করে একত্রিত হয় এবং তাদের এলাকার চারপাশে শিল্ড ওয়াল নামে একটি সুরক্ষা দেওয়াল তৈরি করে, যাতে অন্য শহরগুলো তাদের উপর আক্রমণ করতে না পারে। একদিন হেস্টার নামের একটি মেয়েকে দেখা যায়। সে জানতে পারে যে লন্ডন শহর সাজাক গ্রামে আক্রমণ করতে আসছে। হেস্টারের জীবনের একমাত্র লক্ষ্য ছিল লন্ডনের প্রধান ইতিহাসবিদ থার্ডিয়াসকে হত্যা করা। তাই সে দ্রুত সাজাক গ্রামের লোকদের সাথে মিশে যায়, যাতে লন্ডন শহর যখন তাদের আক্রমণ করবে এবং বন্দি করবে, তখন হেস্টারও তাদের সাথে লন্ডনে পৌঁছে যেতে পারে। হঠাৎ করে অ্যালার্ম বাজতে শুরু করে এবং সাজাক গ্রাম লন্ডনের আক্রমণ থেকে বাঁচতে তাদের জায়গা থেকে পালাতে শুরু করে। এ কারণে ভেতরে থাকা লোকজনের মধ্যে হুলস্থুল পড়ে যায়। অন্যদিকে লন্ডনের লোকেরা এই শিকারে খুব খুশি হয়। সাজাক গ্রাম প্রাণপণে এগিয়ে চলছিল, কিন্তু লন্ডন তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং দ্রুতগামী ছিল। তখন সাজাকের ড্রাইভার সব শস্য মাটিতে ফেলে দেয়, যাতে ওজন কমে যায় এবং তারা দ্রুত পালাতে পারে। তারা দ্রুত একটি খাদের দিকে এগিয়ে যায়। তারা প্রায় খাদের মধ্যে পড়ে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তেই তারা দিক পরিবর্তন করে। হঠাৎ দিক পরিবর্তনের কারণে তাদের কিছু যন্ত্রাংশ এবং একটি টায়ার ভেঙে আলাদা হয়ে যায়। এই সময়ে লন্ডন তাদের উপর নিয়ন্ত্রণ আরও জোরদার করে এবং রশি দিয়ে তাদের টেনে নিয়ে যায়। পুরো গ্রামটি লন্ডন শহর গ্রাস করে। যখন সাজাক গ্রামের লোকেরা ভেতরে প্রবেশ করে, তখন তাদের সব ইলেকট্রিক ডিভাইস গার্ডদের হাতে সমর্পণ করার নির্দেশ দেওয়া হয়। এই সময়ে আমরা থার্ডিয়াসের মেয়ে ক্যাথরিনকে দেখতে পাই, যিনি এই মুহূর্তে লন্ডন মিউজিয়ামে ছিলেন, যেখানে স্মার্টফোন এবং টোস্টারের মতো ইলেকট্রিক ডিভাইসগুলোকে প্রাচীন জিনিস হিসেবে সংরক্ষণ করে রাখা হয়েছিল। ক্যাথরিন ইতিহাসবিদ টমের জন্য অপেক্ষা করছিলেন, যিনি সবসময়ের মতো আজও দেরি করে এসেছিল। টম খুব দ্রুত ভিড় ঠেলে মিউজিয়ামে পৌঁছায় এবং তারপর সে 60 মিনিট ওয়ার সম্পর্কে অনেক তথ্য খুঁজতে ক্যাথরিনকে সাহায্য করে। টম তাকে একটি মেশিন দেখায়, যা সে পুরো যন্ত্রাংশ জোড়া দিয়ে তৈরি করেছিল। এতে সে একটি ভিডিও চালায়, যেখানে মেডুসা নামের একটি পারমাণবিক বোমার হামলায় একটি পুরো শহর ধ্বংস হয়ে গিয়েছিল। মেডুসা নামের ওই পারমাণবিক অস্ত্রকে থামানোর জন্য প্রাচীন মানুষরা ক্র্যাশ ডাইভার তৈরি করেছিল। সম্প্রতি টম লক্ষ্য করেছে যে এর কিছু অংশ হারিয়ে গেছে, কিন্তু যখন সে তার বসকে এই কথা জানায়, তখন তিনি তার কথায় কোনো গুরুত্ব দেননি। তখন টম একটি গোপন কেবিন তৈরি করে, যা শুধুমাত্র পাসওয়ার্ড দিয়ে খোলা যেত। তারপর সে ক্যাথরিনকে ভেতরে নিয়ে যায়, যেখানে সে প্রাচীন অস্ত্রের যন্ত্রাংশ সংরক্ষণ করেছিল। কিন্তু সে জানতো না যে ইতিহাসবিদ হারবার্ড লুকিয়ে এইসব দেখছিল। তখন টম বলল যে সে এই সব অস্ত্র ধ্বংস করতে চায়, যাতে ভবিষ্যতে কেউ এগুলোর অপব্যবহার করে নিরীহ মানুষের জীবন নিতে না পারে। তারপর ঠিক যখন টম এবং ক্যাথরিন সেখান থেকে বেরিয়ে আসে, তখন হারবার্ড বলল যে এখন থেকে টম ইতিহাসবিদ নয়, বরং তাকে নিচের স্তরে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে হবে। হারবার্ড জানতো যে এই সময়ে বাইরে অনেক ভিড় হবে এবং টম সময় মতো পৌঁছাতে পারবে না, যার ফলে তাকে চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ পাওয়া যাবে। কিন্তু ক্যাথরিন টমকে বলল যে সে টমকে সেখানে যত দ্রুত সম্ভব পৌঁছে দিতে পারে। ক্যাথরিন তার হুইপ পাস ব্যবহার করে তাকে নিয়ে নিজের সাথে একটি বিশেষ এলিভেটরে নিয়ে যায়। এই সময়ে টম বলল যে তাকে কোনোভাবে নিচের স্তরে গিয়ে নতুন বন্ধুদের কাছ থেকে সংগ্রহ করার ডিভাইস চুরি করে মিউজিয়ামে নিয়ে যেতে হবে। যদি সে সময় মতো সেখানে না পৌঁছায়, তাহলে কর্মীরা সেগুলো ডাস্টবিনে ফেলে দেবে এবং পরে সেগুলো আগুনে পুড়িয়ে ফেলা হবে। অন্যদিকে নিচের স্তরে বন্দীদের তল্লাশি করে তাদের অস্ত্র কেড়ে নেওয়া হচ্ছিল, কিন্তু হেস্টর খুব সহজেই পার হয়ে গেল, কারণ সে তার ছুরি কাপড়ের মধ্যে লুকিয়ে রেখেছিল। অন্যদিকে টম দ্রুত ডাস্টবিনে পৌঁছে গেল এবং পুরনো ডিভাইস সংগ্রহ করতে শুরু করলো। ঠিক তখনই সেখানে থার্ডাসও এসে পৌঁছালো, কারণ তাদের বন্দীদের কাছ থেকে একটি ফিউশন ইনভার্টার সেল মিলেছিল, যা থার্ডাসের মতে খুবই বিপজ্জনক ছিল। যাই হোক, টম তাকে বলল যে ইঞ্জিনিয়াররা মিউজিয়ামের সমস্ত সেল চুরি করে নিয়েছে। তখন থার্ডাস বলল যে সে নিজেই এই বিষয়টি সামলাবে। ঠিক তখনই সেলের একজন লোক গার্ডকে ধাক্কা দিল, যার ফলে সেখানে বন্দী এবং গার্ডদের মধ্যে মারামারি শুরু হয়ে গেল। তখন থার্ডাস চিৎকার করে তাদের থামতে বলল। এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে হেস্টার থার্ডাসকে আক্রমণ করার জন্য তার খুব কাছাকাছি চলে এলো। ঠিক সেই মুহূর্তে টমের নজর তার উপর পড়ল এবং সে থার্ডাসকে সতর্ক করার চেষ্টা করলো, কিন্তু তখন অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। হঠাৎ হেস্টার ঘোষণা করলো যে এটি তার মায়ের মৃত্যুর প্রতিশোধ এবং সেই মুহূর্তেই সে থার্ডাসের পেটে ছুরি ঢুকিয়ে দিল।
থার্ডাস তাকে ধাক্কা দিতেই তার মুখোশ খুলে গেল এবং সবাই দেখল যে হেস্টরের মুখের একটি বড় দাগ রয়েছে। হেস্টর আবার আক্রমণ করে তাকে শেষ করে দিতে চাইল, কিন্তু টম তাকে ধরে ফেলে তার ছুরি ছুঁড়ে ফেলে দিল। তখন হেস্টর রেগে গিয়ে তাকে মারতে শুরু করলো এবং ঠিক তখনই অ্যালার্ম বেজে উঠল, মানে অফিসাররা সেখানে পৌঁছানোরই ছিল। হেস্টর তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে গেল এবং টম তার পিছু নিল। সে একটি ভাঙা সেতু থেকে লাফিয়ে অন্যদিকে চলে গেল। টমও তার পিছু নিল। তখন তারা দুজনেই সেলকান গ্রামে পৌঁছে গেছে, যেখানে বড় বড় মেশিনের সাহায্যে গ্রামটিকে ধ্বংস করা হচ্ছিল। এখন তাদের খুব সাবধানে ভারী মেশিন থেকে বাঁচতে হবে। পাশাপাশি সেখানে একটি একটি করে বিল্ডিং ভেঙে পড়ছিল, তাই তাদের যত তাড়াতাড়ি সম্ভব প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসতে হবে। তখন তারা এক জায়গা থেকে অন্য জায়গায় লাফিয়ে পালাচ্ছিল, কিন্তু পিছন থেকে একটি মেশিন দ্রুত গতিতে সবকিছু পুড়িয়ে দিতে দিতে তাদের দিকে এগিয়ে আসছিল। ঠিক তখনই হেস্টর দ্রুত একটি দরজা খুলে ভেতরে ঢুকে গেল এবং দরজা বন্ধ করে দিল। এখন টম পুরো জোরে দরজা খুলে আবার হেস্টারের পিছু নিল। এই সময় হেস্টার দেখলো যে সামনে থেকে থার্ডিয়াস তাকে ধরতে আসছে, তাই সে তখনই ফিরে গেল। এখন সে ধরা পড়া এড়োতে কুড়েদানের কুঁয়োতে লাফিয়ে পড়ল, কিন্তু হঠাৎ টম তার হাত ধরে তাকে বাঁচালো। তখন হেস্টার টমকে থার্ডিয়াসের মুখের দাগ এবং তার মৃত মায়ের সম্পর্কে জিজ্ঞেস করতে বলল এবং তারপর হাত ছাড়িয়ে কুঁয়োতে লাফিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই থার্ডিয়াস টমের কাছে পৌঁছালো। তখন টম হেস্টারের কথাগুলো পুনরাবৃত্তি করলো, কিন্তু এটা শুনে থার্ডিয়াস টমকেও কুঁয়োতে ঠেলে দিল। শীঘ্রই ক্যাথরিন এবং বাকি গার্ডরাও সেখানে চলে এলো, কিন্তু থার্ডিয়াস তাদের মিথ্যা বলল যে টম এবং হেস্টার রেলিং ভেঙে যাওয়ার কারণে নিচে পড়ে গেছে। কিন্তু তখনই ক্যাথরিনের নজর পড়ল বেভ নামের এক লোকের ওপর, যে আগে থেকেই সেখানে লুকিয়েছিল। যাই হোক, এখন কুড়োদানের কুঁয়ো থেকে সব আবর্জনা শহরের বাইরে পড়ত, তাই স্পষ্টত যে টম এবং হেস্টারও সেখানেই পড়েছে। তাই তাদের খুঁজে বের করতে এরোপ্লেন পাঠানো হয়, কিন্তু তারা তাদের মিশনে ব্যর্থ হয়। আসলে হেস্টার শহরগুলো চলাচলের ফলে তৈরি করা ট্র্যাকের মধ্যে লুকিয়েছিল এবং সে টমকে পাতার নিচে লুকিয়ে রেখেছিল। তখন সে টমের পকেট থেকে টাকা এবং ছুরি চুরি করলো। ঠিক তখনই টমের জ্ঞান ফিরে এলো এবং সে হেস্টারের পিছু নিল। তখন হেস্টার রেগে গিয়ে তাকে ছুরি দিয়ে ভয় দেখালো, কিন্তু টম তখনও থামল না এবং বলল যে এই মুহূর্তে একসাথে এগিয়ে চলাই তাদের জন্য ভালো। অন্যদিকে লন্ডনে মেয়র ক্রোম থার্ডিয়াসকে খুব বকাঝকা করলো, কারণ সে তার লক্ষ্য সাধন করতে পারছিল না। তখন থার্ডিয়াস তার সেরা বিজ্ঞানীর কাছে পৌঁছালো, যে এই সময় তার জন্য বিশেষ অস্ত্র তৈরি করছিল, কিন্তু তার কাছে পুরনো ইলেকট্রিক ডিভাইসের অভাব ছিল, যার কারণে তার কাজ শেষ হতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে। তখন থার্ডিয়াস তাকে একটি ফিউশন সেল দিল, যা সে সচকানের বন্দীদের কাছ থেকে পেয়েছিল। তারপর বিজ্ঞানী তাকে বলল যে সমুদ্রের ধারে অবস্থিত একটি জেলে একটি প্রাণী আটকা পড়েছে, যা অর্ধেক মানুষ এবং অর্ধেক রোবট। এটি একটি বিপজ্জনক শিকারী যে সব সময় হোস্টারের নাম চিৎকার করে বেড়ায়। এখন থার্ডিয়াস সেই মুহূর্তেই প্লেনে চড়ে সমুদ্রের দিকে রওনা দিল, যেখানে সমুদ্রের উপরে ঝুলন্ত একটি জেলে স্ট্রাইক নামের একটি প্রাণী বন্দী ছিল। আসলে স্ট্রাইকের হেস্টারের সন্ধান এই কারণে ছিল যে হেস্টার একটি প্রতিশ্রুতি ভেঙেছিল, যার কারণে স্ট্রাইক তাকে মেরে ফেলতে চাইতো। থার্ডিয়াসও হেস্টারকে শেষ করতে চাইতো, তাই সে তার প্লেন থেকে আক্রমণ করে জেলের শিকল ভেঙে দিল, যাতে সে সোজা নিচে পড়ে যায় এবং স্ট্রাইক মুক্ত হয়ে যায়। অন্যদিকে ক্যাথরিন বেফকে খুঁজে পেয়ে তাকে জিজ্ঞেস করলো যে শেষ পর্যন্ত হেস্টার এবং টমের মধ্যে কি ঘটেছিল। তখন বেফ প্রকাশ করলো যে থার্ডিয়াস তাদের দুজনকে নিচে ঠেলে দিয়ে মারার চেষ্টা করেছিল। বেফ বলল যে ক্র্যাথেডালে কোনো শক্তি প্রকল্প চলছে না, বরং তার আড়ালে কোনো বড় ষড়যন্ত্রের প্রস্তুতি চলছে। কিন্তু সে নিজে সত্য পর্যন্ত পৌঁছাতে পারেনি, কারণ ক্যাথেড্রালের গার্ডরা তাকে ভেতরে যেতে দিত না। তখন ক্যাথরিন তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিল। ওদিকে হেস্টার এবং টম এগিয়ে চলছিল। তখন হেস্টার তাকে বেঁচে থাকার জন্য নোংরা পানি পান করাতে শিখালো। তারপর সে টমের সাথে তার খাবার ভাগ করে নিল, কিন্তু টম বেশ ঘাবড়ে গেল, কারণ এই খাবার 1000 বছর পুরনো ছিল। কিন্তু হেস্টার তাকে বোঝালো যে পুরনো প্রযুক্তিতে তৈরি খাবার কখনো নষ্ট হয় না। তারপর রাতে যখন হেস্টার ঘুমাচ্ছিল, তখন সে একটি খারাপ স্বপ্ন দেখল, যাতে সে একটি মাঠে দ্রুত দৌড়াচ্ছিল এবং তার মুখের গভীর ক্ষত থেকে রক্ত পড়ছিল। যখন হেস্টার চোখ খুলল, তখন সে দেখল টম তার হাত পা নাড়িয়ে তাদের দিকে আসা দুটি গ্রামকে ডাকছে, যাতে তাদের আশ্রয় মিলে, এবং দুর্ভাগ্যবশত সেগুলো আক্রমণকারী হিসেবে দেখা দিল, যারা ফাঁদ ফেলে তাদের দুজনকে বন্দি করার চেষ্টা করলো। সেই মুহূর্তে হঠাৎ টম হেস্টারকে বাঁচানোর জন্য তাকে ধাক্কা দিল এবং তারপর তারা দুজন পূর্ণ গতিতে দৌড়ে পালালো। এখন টমের উপরে উঠে আসতে সমস্যা হচ্ছিল, তাই হেস্টার তাকে উপরে
টেনে নিল, কিন্তু টম উপরে উঠতেই হেস্টার অদৃশ্য হয়ে গেল। এখন দুটি গ্রাম তাদের উপর আক্রমণ করতে যাচ্ছিল। তখন সে পিছলে গিয়ে হঠাৎ একটি সুড়ঙ্গে পড়ে গেল। আসলে হেস্টার এবং টম দুজনেই সুড়ঙ্গে পড়ে স্কাটলবাগ নামের একটি ভূগর্ভস্থ শহরে এসেছিল। কিছুক্ষণের মধ্যেই এই শহরটিও চলতে শুরু করে। প্রথমে ড্রাইভার এবং তার স্ত্রী তাদের সাথে বেশ ভালো আচরণ করলো, কিন্তু শীঘ্রই তারা হেস্টার এবং টমকে একটি সেলে বন্দি করে দিল। সেখানে বসে হেস্টার টমকে বলল যে যখন তার বয়স 8 বছর ছিল তখন তার মা প্যান্ডোরার মৃত্যু হয়েছিল। তার মা প্যান্ডোরা একজন পুরাতত্ত্ববিদ ছিলেন, যিনি সারা বিশ্ব ঘুরে ইতিহাস সম্পর্কে আরও তথ্য খুঁজে বের করার চেষ্টা করতেন। থার্ডিয়াস তার ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং সে প্রায়ই তাকে দেখতে আসতো। কিন্তু একদিন তারা মাটি থেকে একটি এমন জিনিস পেল যা অত্যন্ত বিপজ্জনক ছিল। যখন প্যান্ডোরা জানতে পারল যে থার্ডিয়াস এটির অপব্যবহার করে তার উদ্দেশ্য পূরণ করতে চাইছে, তখন প্যান্ডোরা বাক্সটি ছিনিয়ে নিল এবং তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে গেল। এই হাতাহাতিতে থার্ডিয়াসের হাত থেকে একটি ল্যাম্প ছুটে গেল, যাতে পুরো ঘরে আগুন লেগে গেল। তখন প্যান্ডোরা হোস্টারকে একটি নেকলেস দিল এবং এটিকে সবসময় নিজের কাছে সযত্নে রাখতে বলল। কিন্তু তখনই হঠাৎ থার্ডিয়াস তার পেটে ছুরি মারল। হেস্টার তার মাকে বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু থার্ডিয়াস তার উপর ছুরি দিয়ে আঘাত করলো, যাতে তার মুখ থেকে রক্ত বেরিয়ে গেল। তখন হেস্টার তার প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে গেল এবং থার্ডিয়াস সে বিপজ্জনক বাক্সটি চুরি করে নিয়ে গেল। গল্প শোনার পর টম হেস্টারের কাছ থেকে তার ছুরি চাইল এবং মাটিতে থাকা একটি প্যাচ খুলে একটি ফাটা খুলে দিল এবং তারা এখান থেকে লাফিয়ে তাদের প্রাণ বাঁচাতে পারত। কিন্তু হেস্টারের পায়ে আঘাত লেগেছিল এবং সে এত নিচে লাফ দিতে পারত না, তাই সে টমকে একা লাফিয়ে যেতে বলল। কিন্তু টম তাকে একা রেখে যেতে সম্পূর্ণভাবে অস্বীকার করল এবং আবার সেই ফাটা বন্ধ করে দিল। এরপর সেই ড্রাইভার এবং তার স্ত্রী তাদের আরেকটি গ্রামে নিয়ে গেল, যেখানে তারা তাদের দাস হিসেবে বিক্রি করতে যাচ্ছিল। যখন নিলাম শুরু হলো তখন আনা নামের একজন বিখ্যাত বিদ্রোহী বলল যে সে হেস্টারকে কিনবে, কিন্তু নিলামকারী ব্যক্তি জানতো যে আনার মাথায় অনেক বড় পুরস্কার রয়েছে, তাই সে আনাকে বন্দি করতে চাইতো। আর আনা তখনই তার মাথায় গুলি করে দিল। এতে সেখানে থাকা ভিড় এবং গার্ডদের মধ্যে হুলস্থুল পড়ে গেল, কারণ আনা তার দিকে আসা প্রত্যেক ব্যক্তিকে গুলি করতে শুরু করলো। তখন হেস্টার একটি মৃত গার্ডের বন্দুক তুলে নিল এবং টমের শিকলে গুলি করে তাকে মুক্ত করলো। তারপর তারা দুজন একসাথে পালিয়ে গেল। এদিকে আনা তার বন্দুককে একটি তরোয়ালে রূপান্তরিত করলো এবং তখন সে তার উপর আক্রমণকারী প্রত্যেক ব্যক্তির গলা নির্মমভাবে কাটতে শুরু করলো। তার জুতোতেও একটি ব্লেড লুকোনো ছিল এবং সে লাথি দিয়ে শত্রুদের ঘায়েল করছিল। ওদিকে টম এবং হেস্টার তাদের প্রাণ বাঁচিয়ে পালাচ্ছিল এবং সেখানে চারদিকে ছোট ছোট চলমান গ্রাম ছিল। তারা দুজন কোনো রকমে তাদের মধ্যে দিয়ে খোলা জায়গায় পৌঁছালো এবং সেখানে স্ট্রাইক তাদের পথ আটকালো। এখন তাদের কোনো উপায় না থাকায় তারা একটি গ্রামের বড় টায়ারে লাফিয়ে পড়লো এবং তারপর আরেকটি টায়ারে লাফিয়ে আরেকটি প্ল্যাটফর্মে পৌঁছালো। কিন্তু স্ট্রাইকও সহজেই তাদের কাছে পৌঁছে গেল, কিন্তু সে হেস্টারকে আক্রমণ করার আগেই আনা তার এয়ারক্রাফট নিয়ে সেখানে পৌঁছে গেছে এবং স্ট্রাইকের দিকে গুলি ছুড়ল। শীঘ্রই হেস্টার তার এয়ারক্রাফটে চড়ে বসলো। তখন আনা টমকে না নিয়েই সেখান থেকে চলে গেল, কিন্তু হেস্টার তাকে বিপদে একা ফেলে যাওয়ার মতো ছিল না, তাই সে টমের দিকে একটি দড়ি ছুড়ে দিল এবং টম তা ধরে প্লেনের দিকে উঠতে শুরু করলো। কিন্তু পিছন থেকে স্ট্রাইকও দড়ি ধরে উপরে উঠলো। তখন আনা হেস্টারকে একটি ব্লেড দিয়ে দড়ি কাটতে বলল, কিন্তু হেস্টার ছুরিটি টমের দিকে ছুড়ে দিল, যাতে টম দড়ি কেটে দিল এবং স্ট্রাইক নিচে পড়ে গেল। তখন তারা কিছু দূর এগিয়ে গেল। তখন আনা প্লেনকে অটো পাইলট মোডে রেখে হেস্টারের ক্ষত সারিয়ে তুলল। আনা বলল যে সে হেস্টারের মা প্যান্ডোরাকে চিনত এবং তার মৃত্যুর পর থেকে সে হেস্টারকে খুঁজছিল। আনা বুঝতে পারছিল না যে হেস্টার এত বছর একা কিভাবে কাটিয়েছে। তখন টমের মনে পড়ল যে স্ট্রাইক তাকে লালন পালন করেছে, বড় করেছে। এটা শুনে হেস্টার রেগে আগুন হয়ে গেল, কারণ তার গোপন রহস্য প্রকাশ পেয়ে গিয়েছিল। কিন্তু পরে সে তার গল্প বলার সিদ্ধান্ত নিল। তার মায়ের মৃত্যুর পর হেস্টার একা একা ঘুরে বেড়াচ্ছিল এবং শেষ পর্যন্ত সে অজ্ঞান হয়ে গিয়েছিল। তখন সে স্ট্রাইকের সাথে দেখা পেল এবং স্ট্রাইক তাকে আশ্রয় দিল, পাশাপাশি তার নেকলেসটিও নিয়ে নিল। তার গাড়িতে অনেক ভয়ঙ্কর পুতুল ছিল, তাই হেস্টার অনুমান করল যে স্ট্রাইক সম্ভবত নিজেকে খুঁজছে, কারণ সে স্ট্রাইকের মানুষের রূপের ছবি দেখেছিল। যাই হোক, এই স্ট্রাইক চাইতো যে হেস্টারও তার মতো মানুষকে অপহরণ করুক এবং হেস্টারও তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা দুজন মিলে এই কাজ করবে। কিন্তু একদিন যখন হেস্টার জানতে পারল যে লন্ডন তাদের কাছাকাছি আসছে এবং সেখানে থার্ডিয়াস উপস্থিত আছে, তখন সে স্ট্রাইককে না জানিয়েই বাড়ি থেকে পালিয়ে গেল। সেদিন থেকে স্ট্রাইক হেস্টারকে খুঁজছে। যাই হোক, কয়েক ঘন্টা পরে আনার এয়ারক্রাফট এয়ার হ্যাভেনে পৌঁছালো, যা আকাশে তৈরি একটি শহর। এখানে সরকারকে ঘৃণা করা সমস্ত বিদ্রোহীরা মিলে অ্যান্টি ট্র্যাকশন লীগ গঠন করেছিল। তখন আনা তাদের বলল যে প্যান্ডা একটি রহস্যময় সত্যি আবিষ্কার
আবিষ্কার করেছিল। এই কারণে সে আনাকে বলেছিল যে যদি তার কিছু হয়ে যায় তবে তাকে হেস্টারের যত্ন নিতে হবে, কারণ শুধুমাত্র সে থার্ডিয়াসকে থামাতে পারে। দুর্ভাগ্যবশত হেস্টারের মনে নেই যে তার মা ঠিক কি গোপন তথ্য আবিষ্কার করেছিল। কিন্তু যখন বাকি বিদ্রোহীরা একসাথে আলোচনা করছিল যে থার্ডিয়াস কনফিউশন সেল সংগ্রহ করছে, তখন টম একটি অদ্ভুত চিহ্ন আঁকলো এবং হেস্টার সেটা দেখা মাত্রই চিনতে পারলো। এবং টম বলল যে সেই রহস্যময় বাক্সে একটি শক্তিশালী কোয়ান্টাম এনার্জি বোম আছে। রাইনা বলল যে সম্ভবত থার্ডিয়াস বোমের সাহায্যে এশিয়ার চারপাশে তৈরি শিল্ড ওয়াল ভেঙে ফেলতে চাইছে। অন্যদিকে লন্ডনে হার্ভার্ড থার্ডিয়াসের কাছে গেল এবং তাকে বলল যে কিছু পুরনো ডিভাইস তার হাতে এসেছে। ওদিকে ক্যাথরিন এবং বেভ মিউজিয়ামের ডিরেক্টরের সাথে দেখা করলে জানা গেল যে ইঞ্জিনিয়াররা টমের গোপন কেবিনে ঢুকে তার সমস্ত পুরনো ডিভাইস চুরি করে নিয়েছে। তারপর ডিরেক্টর তাদের একটি গোপন দেওয়াল দেখালো যার ভেতরে হাজার হাজার সিঁড়ি ছিল। এটা স্পষ্ট ছিল যে এগুলো বেয়ে ওঠা অত্যন্ত কঠিন হবে, কিন্তু এগুলো সরাসরি তাদের ক্যাথেড্রালের ভেতরে পৌঁছে দেবে। শেষ পর্যন্ত কিছু সময় পর তারা দুজন মিলে সেই সিঁড়ি দিয়ে ক্যাথেড্রালে পৌঁছালো এবং তারা তাদের চোখের সামনে যা দেখলো তাতে তাদের পায়ের নিচের মাটি সরে গেল। তারা দেখলো যে থার্ডিয়াস মিউজিয়াম থেকে চুরি করা ডিভাইস এবং প্যান্ডোরার রহস্যময় বাক্স ব্যবহার করে তার সুপার ওয়েপেন তৈরি করে ফেলেছে। তার নাম ছিল মেডুসা, যেমনটি ক্যাথরিন টমের ভিডিওতে দেখেছিল। এবং ঠিক সেই সময় মেজর ক্রোম রেগে গিয়ে ক্যাথেড্রালে পৌঁছালো, কারণ থার্ডিয়াস লন্ডনকে পূর্ব দিকে ঘুরিয়ে দিয়েছিল। তখনই হঠাৎ তার নজর মেডুসার উপর পড়ল এবং তার রাগ চরমে পৌঁছালো, কারণ থার্ডিয়াস এশিয়ার সাথে মহাযুদ্ধ করতে চাইছিল, যার ফলে চারিদিকে ধ্বংস ছাড়া আর কিছুই হবে না। ক্রোম তাকে ইতিহাস থেকে কিছু শেখার কথা বলল এবং তারপর ইঞ্জিনিয়ারদের মেডুসা বন্ধ করার নির্দেশ দিল, কিন্তু কেউ তার কথা শুনল না। তখনই হঠাৎ থার্ডিয়াস তার দিকে গুলি করে তাকে নির্মমভাবে হত্যা করল। এদিকে ক্যাথরিন সেখানেই লুকিয়েছিল, তাই সে তার বাবার আসল চরিত্র বুঝতে পারল। শীঘ্রই এয়ার হ্যাভেনে বিদ্রোহীদের খবর পৌঁছালো যে লন্ডন পূর্ব দিকে এগোচ্ছে। তখনই হঠাৎ বিদ্যুৎ চলে গেল। তারপর সবাই বাইরে থেকে চিৎকারের আওয়াজ শুনতে পেল। ঠিক তখনই স্ট্রাইক জোর করে ঘরের ভেতরে ঢুকে পড়ল। বিদ্রোহীরা তার উপর পাল্টা আক্রমণ করলো, কিন্তু এই আক্রমণ কোনো লাভ হলো না। তারপর তারা স্ট্রাইকের উপর ব্লেড দিয়ে আক্রমণ করলো, কিন্তু স্ট্রাইক একের পর এক তাদের সহযোদ্ধাদের মেরে ফেলতে লাগলো। তারপর হঠাৎ সেখানে একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটলো এবং শহরে আগুন লেগে গেল। এখন এটি কিছু সময়ের মধ্যেই সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। শীঘ্রই সবাই এয়ারক্রাফটে চড়ে তাদের প্রাণ বাঁচাতে শুরু করলো। তখন হেস্টার এবং টমও স্পেসক্রাফট খুঁজতে লাগলো। এদিকে আনা এবং বাকি বিদ্রোহীরা তরোয়াল এবং কুড়াল দিয়ে স্ট্রাইকের বিরুদ্ধে লড়াই করছিল, কিন্তু এত চেষ্টার পরেও স্ট্রাইকের একটি চুলো ছিঁড়তে পারছিল না। ঠিক তখনই হঠাৎ আনা তার জুতোয় লাগানো ব্লেড দিয়ে স্ট্রাইকের বুকের উপর জোরে আঘাত করলো, যাতে তার কিছুটা আঘাত লাগলো। তারপর বিদ্রোহীরা তার দিকে একটি বোমা ছুঁড়ে মারল, যা সরাসরি তার পায়ে লাগলো। বোমা বিস্ফোরিত হওয়ার সাথে সাথে মাটিতে গর্ত হয়ে গেল, যার ফলে স্ট্রাইক নিচে পড়ে গেল। কিন্তু তারা জানতো না যে স্ট্রাইক সেখানেই লোহার রডের উপর ঝুলেছিল। ওদিকে টম এবং হেস্টার আনার এয়ারক্রাফটে পৌঁছানোর ঠিক আগে স্ট্রাইক তাদের সামনে এসে দাঁড়ালো। টম হোস্টারকে বাঁচানোর জন্যই নিজেকে স্ট্রাইকের সাথে লড়াই করতে লাগলো এবং স্ট্রাইক তাকে শিং দিয়ে তুলে মাটিতে ছুঁড়ে ফেললো এবং তার বুকের উপর দাঁড়িয়ে গেল। কিন্তু ঠিক সেই মুহূর্তে হোস্টার স্ট্রাইকের পা ধরে ফেললো এবং টমের প্রাণ ভিক্ষা চাইতে লাগলো। তার কান্না দেখে স্ট্রাইক হতবাক হয়ে পিছিয়ে গেল, কারণ সে বুঝতে পারছিল যে হেস্টার টমকে ভালোবাসে। ঠিক তখনই আঘাত পাওয়ার কারণে হঠাৎ তার সিস্টেম ফেল হয়ে গেল এবং সে হাঁটু গেড়ে বসে পড়ল। শেষ পর্যন্ত স্ট্রাইক হেস্টারকে তার নেকলেস ফেরত দিল এবং প্রতিশ্রুতি না রাখার জন্য তাকে ক্ষমা করে দিল। তারপর সে নিজে থেকে সেখান থেকে পড়ে মারা গেল। এখন চারদিকে আগুন লাগার কারণে এই শহর যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে। ঠিক তখনই আনা তার এয়ারক্রাফট নিয়ে তাদের বাঁচাতে এসে পৌঁছালো এবং শেষ পর্যন্ত তারা সবাই পালিয়ে গেল। এদিকে কিছুক্ষণের মধ্যেই এয়ার হ্যাভেন শহর নিচে পড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল। তার পরের দিন তাদের এয়ারক্রাফট শিল্ড ওয়ালের মধ্যে থাকা একটি ছিদ্র দিয়ে শানগুয়ো নামের একটি শহরে পৌঁছালো। এটি এমন একটি শহর যা এখন এক জায়গায় স্থির হয়ে গেছে এবং অন্য শহরগুলোর মতো এদিক ওদিক যায় না। এখন তারা তিনজন শীঘ্রই গভর্নর কোয়ানের সাথে দেখা করলো এবং তাকে খবর দিল যে লন্ডন শহর দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। আনা বলল যে তাদের আগে হামলা করা উচিত, কিন্তু টম এতে একমত ছিল না, কারণ লন্ডন শহর ধ্বংস হলে সেখানে থাকা সাধারণ মানুষও মারা যাবে। কোয়ানও তার সাথে একমত ছিল, কিন্তু এখন তাদের আর কি উপায় ছিল? যদি যুদ্ধ
হয় তাহলে লন্ডন শহর বাঁচবে, নয়তো সানগুয়ো। এখন শহরে যুদ্ধের ডঙ্কা বেজে গেছে এবং সবাই লন্ডনের মুখোমুখি হতে একত্রিত হয়েছে। তারপর সন্ধ্যায় আমরা দেখি যে লন্ডন শিল্ড ওয়ালের বেশ কাছাকাছি চলে এসেছে। শীঘ্রই থার্ডিয়াস মেডুসাকে সক্রিয় করে দিল এবং এদিকে আনা তাদের মোকাবেলা করার জন্য বেশ কিছু এয়ারক্রাফট শিল্ড ওয়ালের বাইরে পাঠালো। ওদিকে হেস্টর শহরে মেডুসার গল্পের ছবি দেখতে পেল এবং হঠাৎ তার নেকলেসের কথা মনে পড়ল। শেষ পর্যন্ত সে তার নেকলেস খুলল এবং তাতে একটি ক্রাশ ড্রাইভ পেল এবং সে তড়িঘড়ি করে এ বিষয়টি টমকে জানালো। ওদিকে মেডুসা প্রথমবার চার্জ হয়ে শিল্ড ওয়ালের ওপর তার এনার্জি বিম দিয়ে প্রথম জোরালো আঘাত করলো। এই বিস্ফোরণে শত শত এয়ারক্রাফট ধ্বংস হয়ে গেল এবং হাজার হাজার মানুষের প্রাণ চলে গেল। এর সাথে শিল্ড ওয়ার্ল্ডে ব্যাপক ক্ষতি হলো এবং সেখানে প্রাণঘাতী আগুন লাগলো। চারিদিক থেকে ভবন এবং ধ্বংসাবশেষ পড়তে থাকলো, যাতে আরও মানুষ মারা যেতে লাগলো। এদিকে লন্ডনের সাধারণ মানুষ জোরতালি বাজাতে লাগলো। এখন একটি আক্রমণের পর মেডুসা অস্ত্রকে কিছু মিনিট চার্জ হওয়ার প্রয়োজন ছিল। হেস্টর এবং টম আনাকে বলল যে তাদের নিজেদের লন্ডনে যেতে হবে, যাতে তারা ক্র্যাশ ড্রাইভের সাহায্যে মেডুসা অস্ত্র বন্ধ করতে পারে। তখন আনা তাদের সেখানে নিয়ে যেতে রাজি হলো এবং বাকি বিদ্রোহীরা তাদের চারিদিক থেকে সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিল। যেই তারা লন্ডনের কাছাকাছি পৌঁছালো, তখন থার্ডিয়াস আবার মেডুসা দিয়ে আক্রমণ করলো। আনা এবং তার সাথে থাকা এয়ারক্রাফটগুলো ঘুরিয়ে বেঁচে গেল, কিন্তু তারপরও তার শক্তিতে তাদের ব্যাপক ক্ষতি হলো। এরপর বিদ্রোহীরা তাদের এয়ারক্রাফট দিয়ে শত্রুদের মনোযোগ অন্যদিকে ঘুরালো এবং এদিকে আনা চুপি চুপি অন্ধকারে এগিয়ে যেতে লাগলো। এখন লন্ডন তার ওপর গুলি বর্ষণ করলো। তখন বিদ্রোহীরাও একই কাজ করলো, যার ফলে লন্ডনে কিছু ভবন ধ্বংস হয়ে গেল এবং ভিড়ে হইচই শুরু হয়ে গেল। শীঘ্রই একটি আলো আনা খুঁজে পেল। তখন একজন বিদ্রোহী সেই আলো নিভানোর জন্য এগিয়ে এলো, কিন্তু তার আগেই সে নিজে প্রাণঘাতী আক্রমণের শিকার হয়ে গেল। এরপর বাকি বিদ্রোহীরা সমস্ত আক্রমণকারীদের মোকাবেলা করলো, যাতে তারা নিরাপদে ক্যাথেড্রালে পৌঁছাতে পারে। কিন্তু এভাবে তারা সবাই লন্ডনের সেনাবাহিনীর নজরে পড়ে গেল এবং শীঘ্রই লন্ডনের সেনাবাহিনী তাদের উপর আক্রমণ চালালো এবং দুর্ভাগ্যবশত তারা সবাই তাদের প্রাণ হারালো। যাই হোক, আনা কোনো রকমে হেস্টারকে ক্যাথেড্রালে পৌঁছে দিল এবং সমস্ত গার্ডদের গুলি করে মেরে ফেলল। তারপর সেই এয়ারক্রাফটের দায়িত্ব টমকে দিয়ে নিজে ক্যাথেড্রালের ছাদে লাফিয়ে পড়ল। এদিকে থার্ডিয়াস আবার মেডুসা দিয়ে আক্রমণ করতে যাচ্ছিল। তখন আনা ভেতরে ঢুকে তার দিকে গুলি চালালো, কিন্তু একজন গার্ড তার বুক দিয়ে গুলি খেয়ে থার্ডিয়াসকে বাঁচালো। এরপর কম্পিউটার তাদের সতর্ক করলো যে সিস্টেম অত্যাধিক গরম হয়ে গেছে, তাই সমস্ত ইঞ্জিনিয়াররা ভয়ে পালিয়ে গেল। ওদিকে হোস্টারও সহজেই ভিতরে ঢুকে পড়ল। এদিকে থার্ডিয়াস আনাকে গুলি করছিল এবং কিছুক্ষণ পর তারা দুজন ব্লেড দিয়ে একে অপরকে আক্রমণ করতে লাগলো। প্রথমেই তারা দুজন সমানভাবে লড়াই করছিল এবং হঠাৎ আনার নজর হোস্টারের উপর পড়ল, যে কম্পিউটারে ক্র্যাশ ড্রাইভ ইনস্টল করছিল এবং আনা থার্ডিয়াসকে তার থেকে দূরে রাখার দায়িত্ব নিল। কিন্তু এই সুযোগটি কাজে লাগিয়ে থার্ডিয়াস আনার পেটে ছুরি মারল, কিন্তু এর মধ্যেই হেস্টর মেডুসা বন্ধ করে দিয়েছিল। আনা তার মিশন সফল হতে দেখে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। এখন মেডুসা সেলফ ডিস্ট্রাকশন মোডে চলে গেছে, যার কারণে থার্ডিয়াস ভয়ে ক্যাথেড্রাল থেকে লাফিয়ে গেল, যেখানে ক্যাথরিন তার সামনে দাঁড়িয়েছিল। ক্যাথরিনের সামনে থার্ডিয়াসের মুখোশ খুলে গেছে এবং সে রেগে গিয়ে থার্ডিয়াসকে হাজারো নিরীহ মানুষের হত্যাকারী বলল। কিন্তু থার্ডিয়াস বলল যে মেডুসা ধ্বংস হওয়ার পরেও শিল্ড ওয়ার্ল্ড ভেঙে পড়া নিশ্চিত। ঠিক সেই সময় আমরা দেখি যে থার্ডিয়াসের লোকেরা লন্ডনের কন্ট্রোল রুমে পৌঁছেছে এবং সমস্ত ড্রাইভারদের মেলে ফেলেছে। এখন লন্ডন শহর কোনো নিয়ন্ত্রণ ছাড়াই দ্রুত এগিয়ে চলছে, অর্থাৎ তাদের শিল্ড ওয়ার্ল্ডের ধাক্কা লাগা নিশ্চিত। যখন ক্যাথরিন এটি বুঝতে পারল, তখন সে নিজে কন্ট্রোল রুমে পৌঁছালো এবং ব্রেক লাগানোর চেষ্টা করলো, কিন্তু ব্রেক তো ভেঙে গেছে। তখন সে টমের সাথে কথা বলল। তখন টম একটি নতুন পরিকল্পনা করলো। ওদিকে থার্ডিয়াস তার এয়ারক্রাফটে করে সেখান থেকে বাঁচতে পালাতে যাচ্ছিল। তখন হেস্টর তার পথ আটকালো। সে থার্ডিয়াসকে মেরে ফেলতে চাচ্ছিল। তখন থার্ডিয়াস প্রকাশ করলো যে সে হেস্টারের বাবা। ঠিক তখনই হেস্টারের ছেলেবেলার অস্পষ্ট স্মৃতি মনে পড়ল এবং এই সুযোগটি কাজে লাগিয়ে থার্ডিয়াস তার বন্দুক কেড়ে নিল। ওদিকে পরিকল্পনা অনুযায়ী ক্যাথরিন লন্ডন শহরের দরজা খুলে দিল এবং টম বাতাসে উড়ে সরাসরি ইঞ্জিনে আঘাত করলো, যার ফলে সেখানে বিস্ফোরণ ঘটল এবং ইঞ্জিনে আগুন লাগার কারণে লন্ডন শহরের গতি কিছুটা কমে গেল। ওদিকে হেস্টার থার্ডিয়াসের ওপর লাফিয়ে পড়ল এবং তারা দুজন তার এয়ারক্রাফটের ছাদে হাতাহাতি করতে লাগলো। শীঘ্রই থার্ডিয়াস তাকে মাটিতে ফেলে দিয়ে তার গলা চেপে ধরল এবং হঠাৎ হেস্টার ছুরি বের করে তার নিজের বাবার মুখ কেটে ফেলল। কিন্তু সে থার্ডিয়াসকে মেরে ফেলল না, বরং সে ঠিক সময়ে রেলিং পেরিয়ে লাফিয়ে পড়ল এবং টম ঠিক সময়ে তার এয়ারক্রাফটের সাহায্যে তাকে বাঁচালো। কিছু দূর যাওয়ার পর টম থার্ডিয়াসের এয়ারক্রাফটে জোরালো আক্রমণ করলো এবং তা সরাসরি মাটিতে ক্র্যাশ করে গেল। থার্ডিয়াস এই ক্র্যাশ থেকে
থেকেও প্রাণে বেঁচে গেল এবং এখন সে লন্ডনের একদম কাছাকাছি পড়ে গেছে। শীঘ্রই লন্ডন শহর থার্ডিয়াসকে মারিয়ে এগিয়ে গেল এবং কিছু দূর গিয়ে থেমে গেল। এখন শিল্ড ওয়ালে একটি বিশাল ছিদ্র হয়ে গেছে, তাই ক্যাথরিন লন্ডনের বাকি লোকদের সে ছিদ্র দিয়ে এশিয়ায় নিয়ে গেল। সেখানে অনেক গার্ড উপস্থিত ছিল, কিন্তু গভর্নর কোয়ানের নির্দেশ অনুযায়ী তারা তাদের অস্ত্র নিচে রাখলো। তারপর কোয়ান সাদরে তাদের স্বাগত জানিয়ে তাদের শহরে আশ্রয় দিল। ওদিকে আনারের এয়ারক্রাফটে হেস্টর এবং টম তাদের মিশন সফল হওয়ায় অত্যন্ত খুশি ছিল। তারা একে অপরের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করলো এবং একসাথে বিশ্ব ভ্রমণের প্রতিশ্রুতি দিল। এটি আজ পর্যন্ত আমাদের সবচেয়ে দীর্ঘ গল্প, তাই কমেন্টে অবশ্যই জানাবেন এটি কেমন লাগলো। ধন্যবাদ।